1687 সাল স্যার আইজ্যাক নিউটনের কালজয়ী গ্রন্থ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশের পর পদার্থবিজ্ঞানের দুনিয়া যেন চিরতরে বদলে গেল। আজকের এই আয়োজনে আমরা গতির সেই বিখ্যাত সূত্রগুলো নিয়ে কথা বলবো, বিশেষ করে সেই একটি নির্দিষ্ট সূত্র নিয়ে যা বলের প্রকৃতি সম্পর্কে আমাদের এক গভীর কিন্তু প্রায়শই ভুল ব্যাখ্যা করা একটি ধারণা দেয়। আজ নিউটনের তৃতীয় সূত্রের গভীরে প্রবেশ করে মহাবিশ্বের গতির এই রহস্য উন্মোচন করা হবে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। জীবনে অন্তত একবার হলেও এই বাক্যটি শোনা হয়নি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মজার ব্যাপার কি জানেন, বিজ্ঞানের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বেশি ভুল বোঝা একটি বাক্য। এই খুব সাধারণ উক্তিটির আড়ালে লুকিয়ে আছে এমন এক বিস্ময়কর সত্য যা আমাদের সাধারণ চিন্তাধারার একেবারে বিপরীত। চলুন ধাপে ধাপে এই ভুল ধারণার অবসান ঘটানো যাক। আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব সূত্রের মূল কথা দিয়ে, এরপর ভাঙব সবচেয়ে বড় ভুল ধারণাটি, তারপর ভারসাম্য বনাম ক্রিয়া প্রতিক্রিয়া, বাস্তব জীবনের প্রয়োগ, অভ্যন্তরীণ বল এবং সবশেষে এর সীমাবদ্ধতা নিয়ে কথা বলব। প্রথমেই আসা যাক ১ নম্বর পয়েন্টে, নিউটনের তৃতীয় সূত্রর মূল কথা। FAB = FBA। সমীকরণটি দেখতে খুব সাধারণ মনে হলেও আধুনিক পদার্থবিজ্ঞানের ভাষায় এটি হল তৃতীয় সূত্রের আসল রূপ। সহজ কথায়, মহাবিশ্বে বল বা ফোর্স কখনোই একা থাকতে পারে না। যখন একটি বস্তু A অন্য একটি বস্তু B এর ওপর বল প্রয়োগ করে, ঠিক সেই মুহূর্তে B বস্তুটিও A এর ওপর সমান মানের একটি বল প্রয়োগ করে। অর্থাৎ বল সর্বদা জোড়ায় জোড়ায় কাজ করে, যাকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়া জোড় বা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এখানে এই মাইনাস বা ঋণাত্মক চিহ্নটার দিকে একটু লক্ষ্য করলে দেখা যায় এর তাৎপর্য কিন্তু অত্যন্ত গভীর। এটি শুধু একটি গাণিতিক প্রতীক নয়, এটি স্পষ্টভাবে নির্দেশ করছে যে বল দুটির মান শতভাগ সমান হলেও তাদের দিক সবসময় একে অপরের সম্পূর্ণ বিপরীত। একটি যদি ডানে ধাক্কা দেয়, অন্যটি ঠিক সমপরিমাণ শক্তিতে বাঁয়ে ধাক্কা দেবে। এবার যাওয়া যাক ২ নম্বর পয়েন্টে, সবচেয়ে বড় ভুল ধারণাটি আসলে কী। বিষয়টি নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। যদি প্রত্যেক ক্রিয়ারই একদম সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে, তবে তো দুটো বল একে অপরকে কাটাকাটি করে 0 হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে মহাবিশ্বের কোনো বস্তু নড়ে কিভাবে? সবকিছু তো একদম স্থির হয়ে থাকার কথা। এই বুদ্ধিবৃত্তিক ধাঁধার আসল উত্তরটা তাহলে কি? সেই ধাঁধার উত্তর লুকিয়ে আছে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়ের সংজ্ঞার ভেতরেই। মূল বিষয়টা হল দুটি ভিন্ন বস্তু। ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর ওপর প্রযুক্ত হয় না। যখন ফুটবলে লাথি মারা হয়, পা বল প্রয়োগ করে ফুটবলের ওপর, এটি ক্রিয়া, আর ফুটবলটি সমান বল প্রয়োগ করে পায়ের ওপর, এটি প্রতিক্রিয়া। যেহেতু বল দুটোর সম্পূর্ণ আলাদা জিনিসের ওপর কাজ করছে, তাই তারা কখনোই একে অপরকে নিষ্ক্রিয় বা বাতিল করতে পারে না। মহাবিশ্বে গতিশীলতা সম্ভব হওয়ার এটাই একমাত্র কারণ। ক্রিয়া আর প্রতিক্রিয়া বলের বৈশিষ্ট্যগুলো মেলালে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। এদের বলের মান সমান, সময়কাল একই সাথে শুরু ও শেষ হয়, ধরনও এক, যেমন দুটোই মহাকর্ষীয় বা দুটোই স্পর্শ বল হতে পারে। কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়? প্রযুক্ত হওয়ার স্থানে। একটি বল কাজ করে দ্বিতীয় বস্তুর ওপর আর অন্যটি প্রথম বস্তুর ওপর। ৩ নম্বর অংশে আমরা দেখব ভারসাম্য নাকি ক্রিয়া প্রতিক্রিয়া। নিউটনের প্রথম ও দ্বিতীয় সূত্রের ভারসাম্যপূর্ণ বল আর তৃতীয় সূত্রের জোড় বলের মধ্যে আকাশ পাতাল তফাত। ভারসাম্যপূর্ণ বল কাজ করে একটি মাত্র বস্তুর ওপর, যার ফলে লব্ধি বল 0 হয় এবং বস্তুটি স্থির থাকে। অন্যদিকে ক্রিয়া প্রতিক্রিয়া যেহেতু দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে, তাই এখানে লব্ধি বল বা নেট ফোর্স নির্ণয় করার চেষ্টা করাটাই আসলে একদম অর্থহীন, কারণ তারা আলাদাভাবে বস্তুগুলোর ত্বরণ ঘটাতে পারে। একটা পরিচিত উদাহরণ দেওয়া যাক। টেবিলের ওপর রাখা একটা স্থির বইয়ের ওজন কাজ করছে নিচের দিকে, আর টেবিল বইটিকে ধাক্কা দিচ্ছে ওপরের দিকে। এরা একে অপরকে বাতিল করে দেয় বলেই বইটি স্থির, কিন্তু এরা ক্রিয়া প্রতিক্রিয়া জোড় নয়, কারণ দুটো বলই বইয়ের ওপর কাজ করছে। প্রকৃত ক্রিয়া প্রতিক্রিয়া হল বইটি টেবিলকে নিচে চাপ দিচ্ছে, যা ক্রিয়া, আর টেবিলটি বইকে ওপরে ধাক্কা দিচ্ছে, যা প্রতিক্রিয়া। এখানে লক্ষ্যবস্তু আলাদা, একটি টেবিল, অন্যটি বই। ৪ নম্বর সেকশনে আমরা দেখব বাস্তব জীবনে এর অসাধারণ সব প্রয়োগ। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে, হ্যাঁ আক্ষরিক অর্থেই প্রতিটি পদক্ষেপে এই সূত্রের ম্যাজিক চলছে। হাঁটার সময় পা দিয়ে মাটিকে পেছনে ধাক্কা দেওয়া হয়, আর মাটির সমান প্রতিক্রিয়ায় সামনে ঠেলে দেয়।
নৌকা থেকে লাফ দিলে নৌকা পেছনে সরে যায় আর মানুষটি সামনে এগিয়ে যায়। রকেটের মহাকাশ যাত্রা কিংবা বন্দুকের রিকয়েল সবখানেই এই একই নীতির রাজত্ব। বন্দুক থেকে গুলি বের হওয়ার মুহূর্তটার কথা একটু ভাবা যাক। গুলি আর বন্দুক দুজনের উপরই কিন্তু সমান বল প্রয়োগ হচ্ছে। তাহলে গুলিটা অত ভয়ঙ্কর স্পিডে ছুটে যায় আর ভারী বন্দুকটা শুধু সামান্য একটু পেছনে ধাক্কা খায় কেন? এখানেই নিউটনের দ্বিতীয় সূত্র প্রাসঙ্গিক হয়ে ওঠে। বস্তুর ত্বরণ নির্ভর করে তার ভরের উপর। গুলির ভর অতি সামান্য, তাই তার বেগ অবিশ্বাস্য রকমের বেশি। আর বন্দুকের ভর অনেক বেশি হওয়ায় তার পেছনের দিকের বেগ বা রিকয়েল তুলনামূলক অনেক কম হয়। একই মেকানিজম কাজ করে রকেটের ক্ষেত্রেও। মহাকাশে তো ধাক্কা দেওয়ার মতো কোনো বাতাস নেই, তাহলে রকেট চলে কিভাবে? আসলে রকেট বাতাসকে ধাক্কা দেয় না, বরং তার ইঞ্জিন থেকে প্রচণ্ড বেগে যে গ্যাস নিচের দিকে বেরিয়ে আসে, যা ক্রিয়া, সেই নির্গত গ্যাসই রকেটটিকে তীব্র শক্তিতে ওপরের দিকে ধাক্কা দেয়। এটি প্রতিক্রিয়া বা থ্রাস্ট। এবার ৫ নম্বর সেকশনে একটু ভিন্ন স্কেলে যাওয়া যাক, অভ্যন্তরীণ বল ও ভরবেগ। ধরা যাক একটা বন্ধ গাড়ির ভেতরে সিটে বসে কেউ সামনের ড্যাশবোর্ডে সজোরে ধাক্কা দিচ্ছে। গাড়িটি কি এক চুলো নড়বে? একেবারেই না, কারণ হাতের ধাক্কা এবং সিটে পিঠের চাপ পরস্পর বিপরীত অভ্যন্তরীণ বল হিসাবে কাজ করে একে অপরকে বাতিল করে দেয়। কোনো সিস্টেমের ভরকেন্দ্র বা সেন্টার অফ মাসকে সরাতে হলে অবশ্যই বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে, ঠিক যেমন রাস্তা থেকে গাড়িটি ধাক্কা দিলে তা চলতে শুরু করে। এই ধারণা থেকেই আসে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এটি আসলে আলাদা কিছু নয়, এটি মূলত নিউটনের তৃতীয় সূত্রের একটি সরাসরি গাণিতিক ফলাফল। যখন দুটি বস্তু সংঘর্ষ হয়, তারা নির্দিষ্ট একই সময় ধরে একে অপরের ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে। ফলে একটি বস্তুর ভরবেগ ঠিক যতটুকু বাড়ে, অন্য বস্তুর ভরবেগ ঠিক ততটুকুই কমে যায়। সিস্টেমের মোট ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ৬ নম্বর পয়েন্ট, সীমাবদ্ধতা ও দার্শনিক তাৎপর্য। আধুনিক পদার্থবিজ্ঞান, বিশেষ করে আপেক্ষিকতা আর কোয়ান্টাম মেকানিক্সে এসে নিউটনের এই তাৎক্ষণিক মিথস্ক্রিয়া বা ইনস্ট্যান্ট রিয়াকশনের ধারণাটা একটু বাধার সম্মুখীন হয়। যখন কোনো কিছু আলোর বেগের কাছাকাছি যায় বা দূরবর্তী আধানযুক্ত কণাগুলো মিথস্ক্রিয়া করে, তখন তথ্যের আদান প্রদান সাথে সাথে হয় না। আলো বা তরঙ্গের পৌঁছতে কিছুটা সময় লাগে। ফলে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মাঝখানে অত্যন্ত ক্ষুদ্র একটি সময়ের ব্যবধান তৈরি হয়। আর এখানেই চলে আসে একটা দারুণ ভাবনার বিষয়। আধুনিক পদার্থবিজ্ঞান অনুযায়ী যদি আলোর বেগেও ক্রিয়া আর প্রতিক্রিয়ার মধ্যে সামান্যতম সময়ের ব্যবধান থাকে, তবে কি মহাবিশ্বের এই শাশ্বত ভারসাম্য সবসময় একটুখানি পিছিয়ে থাকছে? আমাদের এই সুবিশাল মহাবিশ্ব কি প্রতিনিয়ত সেই হারানো ভারসাম্য খুঁজে পাওয়ার এক নিরন্তর দৌড়ে ব্যস্ত? এই চমকপ্রদ প্রশ্নটি মাথায় রেখেই আজকের এই ব্যাখ্যামূলক আলোচনা এখানেই শেষ করছি। মহাবিশ্বের গতির এই অসাধারণ জগৎ সম্পর্কে আরও জানার কৌতূহল সবার মাঝে এভাবেই বেঁচে থাকুক।